আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে আছেন। তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম অনলাইন ভিডিও ক্লাস, কোর্স কোড 23-19-03। কোর্সের নাম আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি, লেকচার নম্বর 10। লেকচারের শিরোনাম বিশ্বায়ন। আমরা মূল ক্লাস যাওয়ার পূর্বে আমি আমার পরিচয় দিচ্ছি। মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেল salam.ju@gmail.com। আমরা অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি বিষয়ে আলোচনা করছি। আমাদের আজকে আলোচনার শিরোনাম বিশ্বায়ন ও নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা। প্রিয় বিদ্যার্থীরা, আজকে আলোচনা থেকে আপনারা বিশ্বায়ন ও নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে বলতে পারবেন। বিশ্বায়ন ও নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবেন। অনুন্নত রাষ্ট্রে বিশ্বায়ন ও নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রভাব ব্যাখ্যা করতে পারবেন। বিশ্বায়ন, আমরা এখানে একটা চিত্র দেখছি, মানচিত্র দেখেন। এটা পৃথিবীর একটা মানচিত্র। এটা উত্তর আমেরিকা, কানাডা, ইউএসএ, এখানে মেক্সিকো, এটা লাতিন আমেরিকা, এখানে মহাদেশীয় রাষ্ট্রসমূহ, এইটুকু আপনার ইউরোপ, এটা এশিয়া, এটা অস্ট্রেলিয়া, এবং এটা হলো আফ্রিকা মহাদেশ। আমরা দেখছি বিশ্বের প্রত্যেকটা প্রান্ত জালের মতো এক বিন্দু থেকে আরেক বিন্দু বিভিন্ন ভাবে এক জায়গাকে আরেক জায়গাকে জালের মতো জড়িয়ে রেখেছে। তো বিশ্বায়ন একটা চলমান প্রক্রিয়া, বিশ্বায়নের এবং গতিশীল প্রক্রিয়া। বিশ্বায়নের ফলে পৃথিবীর এক বিন্দু থেকে অন্য বিন্দুর দূরত্ব কমে এসেছে। বিশ্বায়নের ফলে প্রযুক্তিগত উৎকর্ষতার ফলে পৃথিবীর যে পরিবর্তন, সেই পরিবর্তন নিয়ে আজকে আমাদের আলোচনা। বিশ্বায়নের প্রক্রিয়ার মাধ্যমে মানুষের এক জায়গা থেকে অন্য জায়গা বা এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্র যোগাযোগের চিত্র পরিলক্ষিত হয়, সেখানে অনেক সহজ হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রের দূরত্ব অনেক কমে এসেছে, সময়ের দূরত্ব। তো বিশ্বায়ন কি? বিশ্বায়ন এমন সব প্রক্রিয়াকে নির্দেশ করে যার দ্বারা বিশ্বের জনগণকে একটি একক বিশ্ব সমাজে একত্রিত করা। বিশ্বায়ন হলো এমন একটি প্রবণতা যেখানে বিভিন্ন দেশের জনগণ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পরস্পরকে প্রভাবিত করে সমৃদ্ধ হচ্ছে এবং
আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে কথায় বিশ্বায়ন হলো স্থানীয় বিষয়ের সার্বজনীকরণ এবং সার্বজনীন বিষয়ের স্থানীয়করণ। তো বিশ্বায়নের যে সংজ্ঞাগুলো আমরা আলোচনা করছি, এইখান থেকে আমরা যদি খেয়াল করে দেখতে পাবো বিশ্বায়ন সার্বজনীন কোন বিষয়কে স্থানীয়করণ করে ফেলছে এবং স্থানীয় কোনো জিনিসকে সেটা সার্বজনীন করছে। এটাই হলো বিশ্বায়নের মূল বক্তব্য। বিশ্বায়নের মাধ্যমে মানুষ বা জাতি রাষ্ট্রগুলো খুব দ্রুত একে অপরের কাছাকাছি চলে আসছে এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সহমর্মিতার মাধ্যমে বিশ্বায়নের সুফল রাষ্ট্রসমূহ ভোগ করছে। বিশ্বায়নের বৈশিষ্ট্য অর্থনৈতিক প্রক্রিয়া। আমরা বিশ্বায়ন নিয়ে যে কথাগুলো বলছি, বিশ্বায়ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রক্রিয়ার চেয়ে অর্থনৈতিক প্রক্রিয়াটাই সবচেয়ে বড় করে দেখা হয়। পৃথিবীর রাষ্ট্রসমূহের মধ্যে যে অর্থনৈতিক প্রতিযোগিতা, বর্তমান আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় যে অর্থনৈতিক প্রতিযোগিতা, সেই অর্থনৈতিক প্রতিযোগিতা অন্যতম একটা দিক হলো বিশ্বায়ন। পারস্পরিক নির্ভরশীলতা। বিশ্বায়নের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো পারস্পরিক নির্ভরশীলতা। এক রাষ্ট্রের সঙ্গে, এক জাতির সঙ্গে আর এক রাষ্ট্রে আর এক জাতির নির্ভরশীল সম্পর্ক তৈরি হচ্ছে। বিভিন্ন কারণে এই নির্ভরশীলতা তৈরি হচ্ছে। উন্নত দেশে যেমন প্রযুক্তিগত উৎকর্ষতা আছে, অর্থনৈতিক উৎকর্ষতা আছে, তেমনি এই উন্নত দেশের সঙ্গে অনুন্নত দেশের একটা পারস্পরিক সম্পর্ক বা নির্ভরশীল সম্পর্ক তৈরি হচ্ছে। উদারীকরণ ব্যবস্থা, বিশ্বায়নকে বলা হচ্ছে উদারীকরণ। এইখানে সবকিছু সবার জন্য উন্মুক্ত রাখা হয়। গণতন্ত্রের অগ্রযাত্রার কারণে বিশ্বায়ন প্রক্রিয়া উদারীকরণ হয়ে দেখা দিয়েছে। ভৌগোলিক অবস্থানের ঊর্ধ্বে বিশ্বায়ন প্রক্রিয়া ভৌগোলিক অবস্থানের ঊর্ধ্বে অবস্থান করছে। ভৌগোলিক দিক থেকে একটা রাষ্ট্রের অবস্থান এক জায়গায়, কিন্তু আজকে যে বিশ্বায়নের ফলে, প্রযুক্তিগত উন্নয়নের ফলে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তের সময়ের দূরত্ব কমে আসার কারণে ভৌগোলিক অবস্থান এখানে সেইভাবে প্রভাব ফেলে না। নতুন নেটওয়ার্ক ও যোগাযোগ, বিশ্বায়ন নতুন নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা স্থাপন। আজকে আমরা যদি দেখি যে কানেক্টিভিটি, যে জাতির কানেক্টিভিটি যত বেশি, সেই জাতি তত উৎকর্ষতা সাধন করছে। ব্যক্তি জীবনেও যদি আমরা দেখি, যে মানুষের যোগাযোগ কানেক্টিভিটি বেশি, সেই মানুষ নিজেকে বেশি তথ্য সমৃদ্ধ করছে এবং তার কাছেই মানুষ বিভিন্ন তথ্যের জন্য আসে। সংস্কারমূলক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সংস্কার সব সময় সব অবস্থায় চলমান। তো বিশ্বায়নের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সংস্কার। নতুন যা কিছু আসছে, যা কিছু পজিটিভ, সেই কিছু সব কিছু বিশ্বায়ন ধারণ করছে। বিশ্বায়নের ফলে কারণসমূহ, বিশ্বায়নের কারণসমূহ আমরা আলোচনা করব। প্রযুক্তির বিকাশ। আসলে বিশ্বায়ন একটা গতিশীল প্রক্রিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবীতে যে প্রযুক্তিগত উৎকর্ষতা লাভ করে,
তার ফলে কিন্তু এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশ্বায়ন। 1980-র দশকে ইন্টারনেট আসার কারণে যে প্রযুক্তিগত বিকাশ জাতিসমূহের মধ্যে দ্রুত হচ্ছে। বহুজাতিক কোম্পানি বিশ্বায়নের ফলে বহুজাতিক কোম্পানি বিশ্বায়নকে ত্বরান্বিত করছে। একটা বড় কোম্পানি যখন অন্য কোনো দেশে আসে, সেই দেশে তার পণ্য উৎপাদন করছে, পণ্য আবার অন্য জায়গায় বিক্রি করছে। একটা বহুজাতিক কোম্পানি, ধরেন যে আমেরিকান একটা কোম্পানি আমাদের দেশে বিনিয়োগ করছে, সেই বিনিয়োগের মাধ্যমে আমাদের যে যোগাযোগ স্থাপন হচ্ছে কোম্পানিগুলোর মাধ্যমে, যার কারণে বিশ্বায়ন ত্বরান্বিত হচ্ছে। সমাজতন্ত্রের দুর্বলতা, নব্বইয়ের দশকে সোভিয়েত রাশিয়ার পতনের ফলে বিশ্ব রাজনৈতিক অবস্থায় সমাজতন্ত্রের অবসান ঘটে। এই সমাজতন্ত্রের দুর্বলতা দিয়ে বিশ্বায়ন প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত হচ্ছে। সাংস্কৃতিক বিকাশ, বিশ্বায়নের ফলে সংস্কৃতির বিকাশ লাভ করছে। বিশ্বকে আজকে মানুষ তার হাতের মুঠোর মধ্যে নিয়ে এসেছে। এক দেশের সংস্কৃতি অন্য দেশে প্রতিষ্ঠা পাচ্ছে। আমার সংস্কৃতির দিকগুলো আমি সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারছি খুব দ্রুত। গণতন্ত্রের অগ্রযাত্রা, বর্তমান বিশ্ব ব্যবস্থায় রাষ্ট্রসমূহের দিকে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাবো যে বিশ্বের ছোট বড় প্রত্যেকটা রাষ্ট্রেই গণতন্ত্রের চর্চা হচ্ছে। গণতান্ত্রিক চর্চার কারণে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি নিজেকে উপস্থাপন করার জায়গা তৈরি হচ্ছে, যার কারণে বিশ্বায়ন ত্বরান্বিত হচ্ছে। বাজার ব্যবস্থার উন্নয়ন, বিশ্বায়ন সামাজিক বা সাংস্কৃতিক নিয়ে আলোচনা করছে, কিন্তু বিশ্বায়নের মূল ঘটনা হলো, মূল ব্যাপারটাই হলো অর্থনৈতিক দিক। তো অর্থনৈতিক দিক হওয়ার কারণে বাজার ব্যবস্থার উন্নয়ন ঘটছে। যে সমস্ত দেশে অর্থনৈতিকভাবে উন্নত ছিল, সেই সমস্ত দেশে, উন্নত দেশের বহুজাতিক কোম্পানিগুলো বিনিয়োগের ফলে অনুন্নত দেশের বাজার ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটছে। অনুন্নত বিশ্ব উন্নত বিশ্বের কাছাকাছি পৌঁছাচ্ছে। উন্নত বিশ্ব তাদের প্রয়োজনে অনুন্নত বিশ্বে নিজেদের যে বাজার তৈরি হচ্ছে, সেই বাজারের ব্যবস্থার উন্নয়ন ঘটাচ্ছে। মানব সম্পদ উন্নয়ন, বিশ্বায়নের অন্যতম একটা কারণ হলো মানব সম্পদের উন্নয়ন। বিশ্ব আজকে যেখানে দাঁড়িয়ে আছে, সেইখানে যে আমরা যদি দেখি যে এখন মানব সম্পদ, প্রত্যেকটা দেশের মানব সম্পদ যেভাবে উন্নতি লাভ করেছে, পূর্বে এরকম ভাবে মানব সম্পদের উন্নয়ন সাধিত হয়নি। মানুষের কারণে, মানব সম্পদ উন্নয়নের কারণে আজকে প্রযুক্তিগত উৎকর্ষতা বেড়েছে। জ্ঞান বিজ্ঞানে কাজে লাগিয়ে বিজ্ঞানের যে উৎকর্ষতা, প্রযুক্তির যে উৎকর্ষতা, সেই উৎকর্ষতার মূলে রয়েছে মানব সম্পদ। মানব সম্পদের উন্নয়নের কারণে বিশ্বায়ন ত্বরান্বিত হয়। উন্নয়ন স্পৃহা, প্রত্যেকটা মানুষের মধ্যে উন্নয়ন বা নিজেকে বিকশিত করার স্পৃহা কাজ করে। প্রত্যেকটা জাতির মধ্যে উন্নয়ন স্পৃহা কাজ করে। এই উন্নয়ন স্পৃহার কারণে জাতি থেকে জাতিতে যে যোগাযোগ, পারস্পরিক যে বিনিময়,
সেই বিনিময় বাড়ছে এবং যার কারণে বিশ্বায়নের গতি ত্বরান্বিত হচ্ছে। তো এইগুলো ছিল বিশ্বায়নের কারণ। আমরা আলোচনা করব উন্নয়নশীল বিশ্বে বিশ্বায়নের প্রভাব। তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে সেইখানে বিশ্বায়ন কিভাবে প্রভাব বিস্তার করছে সেইগুলো হচ্ছে বিশ্বায়নের প্রভাব উন্নয়নশীল রাষ্ট্র। অর্থনৈতিক প্রভাব, আমরা যদি উন্নয়নশীল বিশ্বের দিকে তাকাই, উন্নয়নশীল বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা সেই রকম তার চেয়ে অনেক বেশি ভালো অবস্থা বা উন্নত বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা, দুটোর মধ্যে বিপুল পার্থক্য। এবং অর্থনৈতিক প্রভাব কি হচ্ছে যে উন্নত বিশ্ব এবং উন্নত বিশ্বের মধ্যে যে ব্যবধানটা আরো বেশি হচ্ছে। বিশ্বায়নের কারণে উন্নত বিশ্বের সাথে অনুন্নত বিশ্বের অর্থনৈতিক পার্থক্য বেশি করে দেখা যাচ্ছে। রাজনৈতিক প্রভাব, বিশ্বায়নের কারণে বহুজাতিক কোম্পানিগুলো এবং উন্নয়নশীল বিশ্বে রাজনৈতিক প্রভাব বিস্তার করে। আমরা যদি উন্নয়নশীল বিশ্বের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব যে উন্নয়নশীল বিশ্বে নিজেদের বাজার তৈরি করার জন্য বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলছে এবং সংস্কার করতে উন্নয়নশীল বিশ্বকে নিজেদের উন্নত বিশ্বের মতন করে মতামত অনুসারে সংস্কার করতে বাধ্য হচ্ছে। এই যে হস্তক্ষেপ, এই হস্তক্ষেপ বিশ্বায়নের কারণে উন্নত বিশ্ব উন্নয়নশীল বিশ্বে অহরহ প্রভাব ফেলছে। বিশ্বায়ন ও শিক্ষা, বিশ্বায়নের ফলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের যে দূরত্ব সেটা কমে আসার কারণে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা ক্ষেত্রেও বিশ্বায়নের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। উন্নয়নশীল দেশে যে ধরনের শিক্ষা আছে সেই শিক্ষা উন্নত দেশের শিক্ষার প্রভাব লক্ষ্য করা যায়। এটা বিশ্বায়নের ফলেই এই প্রভাবটা দেখা যায়। বিশ্বায়ন ও প্রযুক্তি, বর্তমান বিশ্ব প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যে দেশে যত প্রযুক্তি আছে সেই প্রযুক্তি দ্বারা সেই দেশ নিজেকে বিকশিত করছে এবং নিজের অবস্থানকে শক্তিশালী করছে। তো বিশ্বায়নের কারণে প্রযুক্তি এক দেশ থেকে আরেক দেশে খুব সহজেই প্রভাবিত হচ্ছে। প্রযুক্তির এই লেনদেনের কারণে যে দেশে দরিদ্র বা উন্নয়নশীল বিশ্বে উন্নত প্রযুক্তির প্রভাব পড়ছে। আজকে আমরা যে টেলিযোগাযোগ ব্যবস্থার কথা বলছি, যে উন্নয়নশীল বিশ্বে টেলিযোগাযোগের যে প্রভাব, এই প্রভাবের কারণে উন্নয়নশীল বিশ্ব উন্নত বিশ্বের কাছাকাছি আসছে। বিশ্বায়ন ও বিনিয়োগ, বিশ্বায়নের সাথে বিনিয়োগ ওতপ্রোতভাবে জড়িত এবং উন্নয়নশীল দেশে উন্নত রাষ্ট্রসমূহ সহজেই বিনিয়োগ করছে এবং বিনিয়োগকৃত অর্থ তারা উন্নয়নশীল দেশ থেকে নিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশে সস্তা শ্রমের কারণে উন্নত বিশ্বগুলো এখানে বিনিয়োগ করছে। উন্নত দেশে বিনিয়োগের কারণে উন্নয়নশীল বিশ্বে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। আজকে আমরা উন্নয়নশীল বিশ্বের দিকে তাকালে দেখব যে উন্নয়নশীল বিশ্ব সব সময় উন্নত বিশ্বের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিভিন্ন কর্মপন্থা গ্রহণ করছে। বিশ্বায়ন ও দায়িত্ব,
বিশ্বায়নের কারণে দারিদ্রতা প্রকট হারে দেখা দিচ্ছে। একদিকে যেমন বিশ্বায়নের কারণে দারিদ্র কমছে, আবার উন্নত বিশ্বের সাথে অনুন্নত বিশ্ব বা উন্নয়নশীল বিশ্বের যে ধনসম্পদের যে পার্থক্য, সেই পার্থক্য কিন্তু বেশি হচ্ছে। আবার উন্নয়নশীল বিশ্বে বিনিয়োগ করার কারণে উন্নয়নশীল বিশ্বের দারিদ্রতা দিন দিন হ্রাস পাচ্ছে। বিশ্বায়নের কারণে এটা সম্ভব। বিশ্বায়ন ও কৃষি, বিশ্বায়নের সঙ্গে কারণে কৃষিতে বিরূপ প্রভাব পড়ছে। উন্নয়নশীল বিশ্ব কৃষি নির্ভর অর্থনীতি বিরাজমান, কিন্তু বিশ্বায়নের ফলে উন্নত বিশ্ব যখন উন্নয়নশীল দেশে বিনিয়োগ করছে তখন তা কৃষির উপর চাপ পড়ছে। এইখানে যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থার কাছ থেকে অন্য ধরনের অর্থনৈতিক ব্যবস্থার দিকে দেশ ধাবিত হয়। বিশ্বায়ন ও মেধা, বিশ্বায়নের কারণে মেধা এক দেশ থেকে অপর দেশে পাচার হয়। আমরা যদি উন্নয়নশীল দেশের দিকে তাকাই, যে উন্নয়নশীল দেশের যে মেধাবী বা মেধা আছে, সেই মেধাগুলো উন্নত দেশ নিয়ে যাচ্ছে। আবার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধাস্বত্ব যেটা আমরা বলছি, সেই মেধাস্বত্ব বেশিরভাগই হচ্ছে উন্নত বিশ্বে। উন্নয়নশীল বিশ্বে কোনো ধরনের কাজ করতে গেলে মেধাস্বত্ব উন্নত বিশ্বের কাছ থেকে গ্রহণ করতে হয়, এর জন্য তাদেরকে অর্থ খরচ করতে হয়। বিশ্বায়ন ও সংস্কৃতি, উন্নয়নশীল বিশ্বে বিশ্বায়ন সংস্কৃতির উপর বিরূপ প্রভাব ফেলছে। প্রযুক্তিগত উৎকর্ষতা এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার কারণে উন্নত বিশ্বের সংস্কৃতি উন্নয়নশীল বিশ্বে চলে আসছে, যার প্রভাবে উন্নয়নশীল বিশ্বের সংস্কৃতি দিন দিন লোপ পাচ্ছে এবং উন্নত বিশ্বের সংস্কৃতি সেই জায়গা দখল করে নিচ্ছে। বিশ্বায়ন ও পরিবেশ, বিশ্বায়নের সাথে পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত। বিশ্বায়নের এই যুগে উন্নয়নশীল বিশ্বের পরিবেশের উপর বিশ্বায়ন ব্যাপকভাবে প্রভাব ফেলছে। উন্নত বিশ্ব যে পরিমাণে শিল্প উৎপাদন করছে, সেই শিল্প উৎপাদনে যে দূষিত বায়ু বা বিভিন্ন ধরনের কার্বন ডাই অক্সাইড, তারপর গ্রিন হাউস এফেক্টের কারণে উন্নত বিশ্বের উৎপাদিত এই ধরনের দূষিত পদার্থের কারণে উন্নয়নশীল বিশ্ব বিরূপ প্রভাব পড়ছে, যার কারণে বিশ্বায়ন উন্নয়নশীল দেশের পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। আমরা এবার নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয় ছিল বিশ্বায়ন এবং নয়া আন্তর্জাতিক ব্যবস্থা। তো আমরা এখন যে মানচিত্রটা দেখছি, দেখেন এইখানে যে আমার পয়েন্টার গুলো দেখেন, এই যে হালকা আকাশি, যেটা হালকা আকাশি, এটা মনে করেন যে আমেরিকা মহাদেশ, এটা ইউরোপ মহাদেশ, এটা অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ, এটা নিউজিল্যান্ড, এইটা হচ্ছে জাপান। এই অংশগুলো আজকে যে নয়া আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার কথা বলছি, সেই নয়া আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা আলোচনার পূর্বে আমাদের এই অবস্থানগুলো জানা দরকার। এই অংশগুলোকে আমরা যে বলছি হালকা আকাশি, এই অংশগুলো বলছে উন্নত বিশ্ব, এরা অর্থনৈতিকভাবে শক্তিশালী। আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া এবং এশিয়ার জাপান অর্থনৈতিকভাবে উন্নত।
আজকে দেখবেন যে G8, G8, G20 বিভিন্ন অর্থনৈতিক গ্রুপ গড়ে উঠছে। আর এই যে গোলাপি অংশগুলো আমরা দেখছি, এই গোলাপি অংশটা হলো দ্বিতীয় বিশ্ব। এখানে আছে ইউরোপের রাষ্ট্রসমূহ, কিছু এশিয়ার রাষ্ট্র, এইগুলো মিলেই হলো দ্বিতীয় বিশ্ব। এরা তৃতীয় বিশ্ব হচ্ছে উন্নত, আবার প্রথম বিশ্ব হচ্ছে অনুন্নত। আর বাদ বাকি যে এই অংশটা আমরা দেখছি হালকা হলুদ, এই অংশটা, এটা হলো মেক্সিকো, এটা মহাসাগরীয় দ্বীপপুঞ্জীয় রাষ্ট্রসমূহ। এইটা হলো আমাদের ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকা, এটা হলো আফ্রিকা মহাদেশ, এটা হলো এশিয়া মহাদেশ। তো এই আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার যে দেশসমূহ, সেই দেশসমূহের অর্থনীতির দিকে তাকালে দেখবো যে এই দেশসমূহ হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ, বা অর্থনৈতিকভাবে তারা সবচেয়ে দুর্বল। তো নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা আলোচনার পূর্বে আমরা এর যে ঘটনা প্রবাহগুলো আমরা একটু দেখি। যে 1955 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, তার পরপরই 1955 সালে বান্দুং, ইন্দোনেশিয়ার বান্দুংয়ে একটা সম্মেলন হয়। সেই সম্মেলনের মাধ্যমে যে তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রসমূহের একটা সম্মেলন হয়। এই সম্মেলনের পথ পরিক্রমায় গঠিত হয় জোট ও নিরপেক্ষ আন্দোলন। 1961 সালে বেলগ্রেডে, যুগোস্লাভিয়ার বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের পরে 1974 সালে জাতীয় সংঘের অধিবেশনে, সাধারণ অধিবেশনে জোট নিরপেক্ষ আন্দোলনের তখনকার চেয়ারম্যান, আলজিয়ার্সের প্রেসিডেন্ট, তৃতীয় বিশ্বের অর্থনৈতিক মুক্তির জন্য একটা প্রস্তাব উপস্থাপন হয়। তখন থেকে বিশ্বের রাজনীতিতে বা বিশ্ব ব্যবস্থায় নতুনভাবে সংযুক্ত হয় নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা। বর্তমান বিশ্বে এই তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো প্রথম বিশ্ব এবং দ্বিতীয় বিশ্বের কে মোকাবেলার মাধ্যমে, তাদের সাথে সহযোগিতার মাধ্যমে, নিজেদের অবস্থান করে নেওয়ার মাধ্যমে আজকে বিশ্ব ব্যবস্থায় নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা অন্যত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তৃতীয় বিশ্বের যে দেশগুলো, সেই দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, আমরা দেখবো যে তৃতীয় বিশ্বের দেশগুলো কৃষি নির্ভর অর্থনীতি, এদের দারিদ্র, ক্ষুধা পীড়িত অঞ্চল, শিক্ষার হার কম, প্রযুক্তি জ্ঞানের অভাব, বিভিন্ন কারণে শিল্প উন্নত নয়, যার কারণে তৃতীয় বিশ্ব রাষ্ট্রগুলো অর্থনৈতিক ভাবে দুর্বল। তো এই তৃতীয় বিশ্ব রাষ্ট্রগুলোর কেন্দ্র করে গড়ে উঠেছে নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা। তো নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা কি? সাম্য, পারস্পরিক নির্ভরশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং সকল দেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রসমূহের মধ্যে ব্যবধান দূর করা হলো নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা। হলো দরিদ্র বিশ্বের অর্থনৈতিক মন্দা দূর করা, বিশ্ব শান্তি বজায় রাখা এবং দারিদ্র বিমোচনের ক্ষেত্রে ঋণ, সেবা, মুনাফা ও বিভিন্ন অর্থনৈতিক সুযোগ সুবিধার ক্ষেত্রে উন্নত এবং অনুন্নত দেশসমূহের মধ্যে ভারসাম্য বজায় রাখাই হলো নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা। এখানে উন্নত এবং অনুন্নত দেশের মধ্যে ভারসাম্য রক্ষা করা, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা হলো নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা। নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি।
রাষ্ট্রের সার্বভৌম নিয়ন্ত্রণ বজায় রাখা। এরা দুর্বল রাষ্ট্র। আর আন্তর্জাতিক রাজনীতিতে আমরা সবসময় দেখি যেটা আন্তর্জাতিক রাজনীতি শক্তি প্রয়োগের মাধ্যমে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করছে। প্রত্যেকটা রাষ্ট্র তার সার্বভৌম স্বাধীনতা এবং সার্বভৌম নিজের অখণ্ডতা রক্ষা করা অন্যতম নিরাপত্তার অন্যতম বৈশিষ্ট্য। নয় আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার যে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো আসে, তারা রাষ্ট্র সার্বভৌম নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারে। প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ। তৃতীয় বিশ্বের দেশগুলোর কিন্তু প্রযুক্তিগত জ্ঞান না থাকার কারণে তাদের যে প্রাকৃতিক সম্পদ আছে, ধরেন খনিজ সম্পদ আছে, সেই খনিজ সম্পদের উপর উন্নত বিশ্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। এবং আমরা যদি তৃতীয় বিশ্বের দেশগুলোর বিভিন্ন দেশে নাইজেরিয়ার কথা বলে, তো এইখানে দেখবেন যে তৃতীয় বিশ্ব এক সময় তাদের খনিজ সম্পদের উপর প্রভাব বিস্তার করেছে। এরকম প্রাকৃতিক সম্পদ, তৃতীয় বিশ্বের যে প্রাকৃতিক সম্পদ গুলো আছে, সেই প্রাকৃতিক সম্পদের উপর উন্নত বিশ্ব প্রভাব বিস্তার করে। পর্যাপ্ত মজুদ সৃষ্টি করা। তৃতীয় বিশ্ব তার খাদ্যের পর্যাপ্ত মজুদ সৃষ্টি করার চেষ্টা করে। কারণ এই দেশগুলোতে দারিদ্রতা আছে, ক্ষুধা, খাদ্যের অভাব থাকে, যার কারণে তাদেরকে সবসময় পর্যাপ্ত খাদ্য মজুদ রাখতে হবে। দামের সূচক প্রস্তুত করা। তৃতীয় বিশ্ব রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে দুর্বল থাকার কারণে দামের যে সূচকে নিম্ন অবস্থায় তারা অবস্থান করছে। বহুজাতিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ। উন্নত রাষ্ট্রসমূহের যে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তারপরে শুল্ক সুবিধা। নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য শুল্ক সুবিধা। শুল্ক সুবিধার মাধ্যমে তৃতীয় বিশ্বের দেশগুলো এক দেশ থেকে আরেক দেশে পণ্য রপ্তানি সহজে করতে পারে। বিভিন্ন সময় উন্নত বিশ্ব তৃতীয় বিশ্বের এই সমস্ত দেশগুলোকে তাদের পণ্য রপ্তানিতে বিভিন্ন ধরনের শুল্ক সুবিধা দিয়ে থাকে। প্রযুক্তি স্থানান্তর। নয়া আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য হল প্রযুক্তি স্থানান্তর বা হস্তান্তর। প্রযুক্তি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে। এখন উন্নত বিশ্বের যে ধরনের প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিগুলো উন্নত বিশ্ব প্রয়োজনে তৃতীয় বিশ্বে ব্যবহার করছে, যার কারণে প্রযুক্তির স্থানান্তর হচ্ছে বা হস্তান্তর হচ্ছে। নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা ও অনুন্নত রাষ্ট্রসমূহের সমস্যা। যে অর্থনৈতিক ব্যবস্থার কারণে অনুন্নত রাষ্ট্রসমূহের কি ধরনের সমস্যা হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। অর্থনৈতিক নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ। যেমন অর্থনৈতিক ভাবে শক্তিশালী রাষ্ট্রসমূহ এই অনুন্নত রাষ্ট্রের উপর বিভিন্ন সময় অর্থনৈতিক নিয়ন্ত্রণ চাপিয়ে দেয়। তাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের সংস্কারের কথা তারা অনুন্নত রাষ্ট্রের উপর চাপিয়ে দেয়। পারস্পরিক সমঝোতার অভাব। দুর্বল এবং এক পক্ষ দুর্বল আর এক পক্ষ সবল। এই সবল হওয়ার কারণে পারস্পরিক যে সমঝোতা, সেই সমঝোতার অভাব লক্ষ্য করা যায়। সুদৃঢ় পররাষ্ট্রনীতির অভাব। তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে, তাদের অবকাঠামোগত দুর্বলতার কারণে, তাদের সামরিক শক্তির অভাবে তারা সঠিকভাবে তাদের পররাষ্ট্রনীতিকে ব্যবহার করতে পারে। পররাষ্ট্রনীতির মাধ্যমে একটা রাষ্ট্র তার বাহ্যিক নীতিকে
বহির্বিশ্বে কার্যকর করে। নিজের দেশের পররাষ্ট্রনীতি সঠিকভাবে কার্যকর করার না অন্যতম কারণ হলো এই নয়া অর্থনৈতিক ব্যবস্থা। অভ্যন্তরীণ সংকট, তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে অভ্যন্তরীণ সংকট লক্ষ্য করা যায়। এই সমস্ত রাষ্ট্রে অর্থনৈতিক সংকটের কারণে, অভ্যন্তরীণ সংকটের কারণে তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। যে তৃতীয় বিশ্ব রাষ্ট্রগুলোতে তাকান, দেখবেন যে জাতিগত দ্বন্দ্ব আছে অভ্যন্তরে। এক জাতির সাথে আরেক জাতি, বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ মানুষ একটা রাষ্ট্রে বসবাস করে, কিন্তু তৃতীয় বিশ্ব রাষ্ট্রগুলোতে বা অনুন্নত রাষ্ট্রগুলোতে এই ধরনের সমস্যা, অভ্যন্তরীণ সমস্যা দেখা যায়। এই অভ্যন্তরীণ সমস্যা মেটানোর জন্য রাষ্ট্রযন্ত্রকে অনেক সময় এবং অর্থ ব্যয় করতে হয়, যার কারণে তারা ওইভাবে আন্তর্জাতিক ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে না। পুঁজিবাদী দৌত্য, পুঁজিবাদের অন্যতম আমরা দৌরাত্ম্য দেখতে পাই যে নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা। এখানে পুঁজিবাদের ধর্মই হলো পুঁজির বিনিয়োগ করা এবং বেশি বেশি পুঁজি লাভ করা। পুঁজিবাদের দৌরাত্ম্যের কারণে এই সমস্ত দেশে অন্যান্য সংস্কার কার্যক্রম সম্ভব হয়। ঋণের প্রভাব, উন্নত বিশ্বের যে ঋণের প্রভাব লক্ষ্য করা যায়। প্রচুর পরিমাণে তারা ঋণ দিচ্ছে, সেই ঋণের কারণে দিন দিন উন্নত বিশ্ব ঋণের প্রভাবে জর্জরিত হচ্ছে। বিশ্বায়নের কারণেও অনুন্নত রাষ্ট্র নয়া আন্তর্জাতিক ব্যবস্থায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আর হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। মুক্তবাজার অর্থনীতির কারণে উন্নত দেশের পণ্য খুব সহজেই অনুন্নত দেশে প্রবেশ করছে, কিন্তু অনুন্নত দেশের পণ্য, উৎপাদিত পণ্য সেইগুলো উন্নত দেশে যেতে পারছে না, যার কারণে মুক্তবাজারের সুবিধা উন্নত দেশ গুলো ভোগ করছে, অনুন্নত দেশগুলো সেভাবে ভোগ করতে পারছে। এগুলো ছিল নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা ও অনুন্নত রাষ্ট্রসমূহের সমস্যা। তো আমরা আমাদের ক্লাসটা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই ক্লাসে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাকে কোশ্চেন পাঠাতে পারেন salam.jeu@gmail.com। তো দীর্ঘক্ষণ মনোযোগ সহকারে বিশ্বায়ন এবং নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।